আমরা আরেকটা বলেছি, এই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে জিরো টলারেন্স যে আইন প্রয়োগের ক্ষেত্রে, এবং এটা দেখা হবে, কিন্তু তারপরেও আমরা দেখেছি মব সহিংসতা অব্যাহত থেকেছে, এবং এটা নারী শিশু এসব পরিসংখ্যান দেওয়ার দরকার নেই, আপনারা জানেন, এবং ধর্মীয় এবং আপনার জাতিসত্তার যে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপর আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণগুলো সরকারের পক্ষ থেকে খুব কার্যকরভাবে আমরা কোনো প্রতিরোধ বা পদক্ষেপ আমরা সেভাবে দেখিনি, সেহেতু ওই ধারাগুলোকে অব্যাহত আছে। আমরা এইভাবে স্বস্তি এবং অস্বস্তির জায়গাগুলোকে ভাগ করেছি, আপনারা দেখে নিয়ে নেন। পরে আমি অন্য আরেকটাতে জায়গা যাই, আমি দুটো একটা করে আপনাদের উদাহরণ হিসেবে বলি। এটা যেমন হলো আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা 25টি এরকম পদক্ষেপকে নির্ণয় করেছি। এটার দেখেন, একটা বলো হলো ভালো জায়গা, স্বস্তির জায়গা হিসেবে আমরা বলেছি ফাইন্যান্স অ্যাক্ট 226, মানে 2026, মানে এবার বাজেটে যে করযোগ্য আয়ের মাত্রা যে বাড়ানো হয়েছিল, অর্থাৎ সাশ্রয় দেওয়া হয়েছিল, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখেছি। এবং যেইভাবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আমাদের ডিজিটাল পদ্ধতিতে আয়কর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটার একটাকে আমরা এই ইতিবাচক হিসেবে দেখেছি। আপনারা দেখে নিন বাকিটা। আমরা অন্যদিকে দেখেছি যেটাতে আমাদের অস্বস্তি লেগেছে, সেটা হলো সরকারের পক্ষ থেকে সরকারের ব্যয় কার্যকরিতা দক্ষতা নির্ণয় করার জন্য কোনো কমিশন গঠন করা হলো না। এটা বহুদিনের একটা আমাদের স্বীকৃত পদক্ষেপ, এবং সরকারের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনে হয়তো এডিপির কিছু কিছু পর্যালোচনা ওনারা করেছেন, কিন্তু তার কোনো তথ্য উপাত্ত আমরা সেইভাবে পাইনি, এবং কিভাবে এটা হচ্ছে এবং হবে, এটা যদি ওনারা আমাকে বলেছেন যে ড্যাশবোর্ড তৈরি হবে, আপনারাও শুনে থাকতে পারবেন যে প্রজেক্টের ড্যাশবোর্ডে দেখা যাবে, কিন্তু ওই ড্যাশবোর্ডটা কবে ড্যাশ করবে এখনো বুঝতে পারছি না। তো এটা দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে আমরা মনে করেছিলাম আয়ের যে মানে ব্যয়ের ক্ষেত্রে যে গুণমান সেটা নির্ণয়ন করার জন্য করলেন না। আরেকটা বড় জায়গা আমরা মনে করি, আপনারা সামনের আলোচনাতে দেখবেন, বাংলাদেশে এই মুহূর্তে একটি আপনার ঋণ দায়গ্রস্ত অবস্থার ভিতরে তারা গেছে, সেহেতু নতুন করে ঋণ নেওয়ার পূর্বে একটা ঋণ এর এটার যে মানে এটাকে সহ্য করার ক্ষমতাকে মূল্যায়ন করার একটা প্রয়োজন ছিল। আমরা যেটাকে বলি যে লোন ডিস্ট্রেস অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি, সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে, এবং এখন আমরা যেভাবে আবার IMF, বিশ্বব্যাংক ইত্যাদির থেকে আলোচনায় আসবে, নিচ্ছি টাকা, এগুলি নেওয়ার পূর্বে এই টাকাগুলো পরিশোধ করার ক্ষেত্রে কয় প্রজন্ম লাগবে এই একটা মূল্যায়নের খুব প্রয়োজন ছিল। আগাই আমরা ট্রেড এবং ইন্ডাস্ট্রিতে, শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা 45টি বিষয়কে সামনে এনেছি। একটা বড় জায়গাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, যে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি শুধুমাত্র RMG-তে ছিল, সেটা অন্যান্য খাতে সম্প্রসারিত করার ক্ষেত্রে, এবং একই সাথে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার কথা হচ্ছে। আপনারা জাপানেরটা আগে জানেন, সম্প্রতি সাউথ কোরিয়ার সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে হয়েছে, অন্যান্য দেশের সাথেও বিভিন্ন হয়েছে, আমি সব আপনাদের এখানে পড়লাম না। সেইটা হলো অস্বস্তির জায়গা। এই সময়কালে 3টি শিল্পাঞ্চল, বাংলাদেশের অন্যতম 3টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, গাজীপুর, সাভার আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীতে আমাদের হিসাবে প্রায় 62,000 শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 62,000 প্রায় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং একই রকমভাবে যে ইউরিয়া কারখানাগুলো আছে, সার কারখানাগুলো আছে, সেগুলিও একই রকমভাবে ভালো করে যে চলার ক্ষেত্রে কোনো বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে। এটা আমরা পরে খাদ্য নিরাপত্তার প্রশ্ন তুললে এবং গ্যাসের অভাবের আলোচনা যখন আসবে তখন এটা বোঝা যাবে। আগান, হ্যাঁ বলেন। বেকারের যেটা বন্ধ হয়েছে, বেকার হয়েছে নিঃসন্দেহে, যেহেতু আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নাই সেজন্য বলতে সাহস করি নাই। এটা এই সরকার আসার পরের থেকে আপনার এই সময়কালের ভিতরে গত 6 মাসের, এটা গত 6 মাসের হিসাব। আর